আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আমি ফাইজুস সালেহিন। আজকের ক্লাসে আমি শক্তির নিত্যতার সূত্র বা শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়াবো, যাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এটি পদার্থবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় পড়তে গেলেই সেখানে একটি শক্তির বিষয় রয়েছে, অর্থাৎ যে কাজ হয়, শক্তি, বল সবকিছুই একসাথে সম্পর্কিত এবং শক্তি সবসময় নিত্যতার সূত্র মেনে চলে বা সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তোমরা ভবিষ্যতেও পদার্থবিদ্যার যাই পড়বে বা যেখানে শক্তি সম্পর্কিত বিষয় থাকবে, তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমরা আইসিটি পড়ো, যাই পড়ো, যেখানে তোমাদের শক্তির বিষয়টি থাকবে, মনে রাখবে শক্তি সর্বদাই নিত্যতার সূত্র বা সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তো এটা যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে তোমরা উত্তর করবে যে শক্তি সংরক্ষণশীলতা নীতিটি বা শক্তি নিত্যতার সূত্র বলতে কি বুঝো? তখন এই বিবৃতি যদি দিতে হয় তাহলে লিখতে হবে যে শক্তি সৃষ্টি বা বিনাশ নেই, অর্থাৎ শক্তি সৃষ্টিও হয় না, শক্তি ধ্বংস হয় না। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে, অপর বা একাধিক রূপে পরিবর্তন হয়। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, অর্থাৎ আমরা যে পরিমাণ শক্তি দেখতে পাই মহাবিশ্বের সবকিছুই শক্তি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি মহাবিশ্বে রয়েছে। নতুন করে শক্তি সৃষ্টিও করা যায় না, নতুন করে সৃষ্টি ধ্বংস করা যায় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। আমরা যে দেখতে করবে, আমরা যখন বিভিন্ন পড়াশোনা তোমাদের দেখিয়েছি যে আলোক শক্তি কিভাবে, যেমন ধরো তোমরা যে সোলার সেল ব্যবহার করো, সোলার প্যানেল ছাদের উপর দেখেছো, সেই সোলার প্যানেল দিয়ে আমাদের বৈদ্যুতিক পাখা, টিভি এগুলো চলে। কিভাবে চলে? লাইট জ্বলে, কারণ আমাদের যেই সোলার প্যানেল ব্যবহার করি আমরা, সেটা আসলে সূর্যের আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। তারপর যে তোমরা মোটর যে দেখেছো বা জেনারেটর, কারেন্ট চলে গেলে বিভিন্ন অফিসে, কলেজে, বিভিন্ন সব প্রতিষ্ঠানে বিদ্যুৎ চলে গেলে জেনারেটর ছাড়ে। সেই জেনারেটরে কি করা হয়? জেনারেটরে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুৎ শক্তিকেও যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, যেমন মোটর। এই যে পানি মোটর রয়েছে, সেখানে পানি ট্যাঙ্ক থেকে পানি বা মাটির নিচে থেকে পানি উঠানো হয় মোটর দিয়ে, সেই মোটরে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। এভাবে শুধু শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তো কিন্তু শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি বা শক্তির নিত্যতার সূত্র বলে এটি পরিচিত। যেমন এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে এক প্রকার শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর সম্ভব। শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত, তখন শক্তির কোনো ক্ষয় হয় না। এক বস্তু যে পরিমাণ শক্তি হারায়, অপর বস্তু সেই পরিমাণ শক্তি লাভ করে। প্রকৃতপক্ষে আমরা কোনো নতুন শক্তি সৃষ্টি করতে পারি না বা শক্তি ধ্বংস করতে পারি না। বিশ্বের সামগ্রিক শক্তির ভান্ডারে কোনো তারতম্য হয় না। এই বৃষ্টি সৃষ্টির সময় যে শক্তি ছিল, আজও সেই পরিমাণ শক্তি রয়েছে। এটাই শক্তির অবিনশ্বরতা, এটাকে শক্তির অবিনশ্বরতাও বলা হয়। আর যদি যান্ত্রিক শক্তির নিত্যতা আসে, তাহলে বলা যাবে কোন ব্যবস্থায় কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি বিভব সমষ্টি এটি ধ্রুবক থাকে। এটা পরীক্ষা আসতে পারে। যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে কি বুঝুন? অর্থাৎ সংরক্ষণশীল বল আমরা আগের ক্লাসে পড়েছিলাম। তো যখন যে বল প্রয়োগ করে কাজের ফলে যে মোট কাজ যে শূন্য হয়, নিট কাজ, সেটা হচ্ছে সংরক্ষণশীল বল। পূর্বের অবস্থায় পূর্ণ চক্রে যদি পূর্বের অবস্থায় ফিরে নেওয়া হয়, তাহলে নিট কাজ হচ্ছে শূন্য হয়। আমি বিশদ বর্ণনা করেছিলাম সংরক্ষণশীল বল নিয়ে, তুমি পূর্বের ক্লাস তোমরা দেখে নিলে এইটি বুঝতে পারবে। তো গতিশক্তি ও বিভব শক্তির মান হচ্ছে যদি ধ্রুব হয়, এটাই হচ্ছে যান্ত্রিক শক্তিটা নিত্যতা শক্তি। অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তি হচ্ছে ফিক্স থাকে। কোন একটি ব্যবস্থায় যদি সংরক্ষণশীল বল ক্রিয়া করে, তবে সেই ব্যবস্থার যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। সেক্ষেত্রে ব্যবস্থার গতিশক্তি
ও বিভব শক্তির সমষ্টি অর্থাৎ যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে। যদি ব্যবস্থার গতিশক্তি হ্রাস পায় তবে বিভব শক্তি বৃদ্ধি পায়, আবার যদি বিভব শক্তি হ্রাস পায় তবে গতিশক্তি বৃদ্ধি পায়। এই জিনিসটাকে আমি একটা সুন্দর করে বুঝাতে পারি, যেমন উপর থেকে যখন একটি বস্তু ফেলো, বস্তুটি যখন সর্বোচ্চ তার পজিশনে থাকে তখন তার সমগ্র শক্তি হচ্ছে বিভব শক্তি। এরপর যখন বস্তুটি নিচে পড়া শুরু করে তখন বস্তুটি গতিপ্রাপ্ত হয়, তখন তার মধ্যে গতিশক্তি থাকে, বিভব শক্তিও থাকে। কিন্তু বস্তুটি যখন নিচে পড়ে যায় তখন বস্তুটির বিভব শক্তি শূন্য হয়ে যায়, কিন্তু সমগ্র শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তীতে বস্তুটি যখন থেমে যায় তখন তার গতিশক্তি বিভব শক্তি না থাকলেও এই শক্তিগুলো শব্দ শক্তি বা তাপ শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু এই পুরো ক্ষেত্রে আমি যে বর্ণনা দিলাম, একটি বলকে আমি উপর থেকে ফেললাম, ফেলা থেকে পড়ার প্রতিটি পর্যায়ে মোট শক্তি সর্বদাই সমান থাকে। কখনো গতিশক্তি শূন্য থাকলে বিভব শক্তি হয়, বিভব শক্তি থাকে, আবার বিভব শক্তি শূন্য থাকলে গতিশক্তি, কিন্তু মোট শক্তির মান সবসময় একই থাকে। ধরলাম মোট শক্তির মান ই, যখন সর্বোচ্চ পর্যায়ে থাকে তাহলে বিভব শক্তির মান ই থাকবে, গতিশক্তির মান শূন্য থাকবে। পরবর্তীতে গতিশক্তি বিভব শক্তির যোগফলের মান ই থাকবে, এবং যখন বস্তুটি ভূমিতে এসে পড়ে তখন বস্তুটি বিভব শক্তির মান শূন্য হয় কিন্তু গতিশক্তির মান ই থাকে, অর্থাৎ সর্বদাই শক্তির মোট পরিমাণ কি থাকে, ধ্রুবক থাকে, একটা নির্দিষ্ট মান থাকে। এই জিনিসটাকেই আমরা শক্তির নিত্যতা সূত্রকে ব্যাখ্যা করতে ব্যবহার করে থাকতে পারি। তোমরা এই ক্ষেত্রে এখানেও বইতে আরেকটি ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে, গাণিতিক উপায়ে প্রমাণ করা হয়েছে, তোমরা এভাবে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারো। পরীক্ষায় যদি আসে যে শক্তির নিত্যতা সূত্র ব্যাখ্যা করো বা যান্ত্রিক শক্তির নিত্যতা, বিশেষ করে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা সাধারণত আসবে না, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র এটি পরীক্ষায় আসতে পারে। তখন তোমরা এভাবে উত্তর করলে সঠিক উত্তর করতে পারবে। এখন এখানে শক্তির নিত্যতার ব্যবহার দেওয়া আছে, যেমন উৎক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা উঠা অবস্থায় বস্তু যে যান্ত্রিক শক্তি থাকে সেটা প্রমাণ করেছে, এবং সর্বদাই আসলে যে সেটি সমান সেটি প্রুফ করা হয়েছে। এবং সরল সন্ধিত গতির ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করা যায়। তোমরা এই দুটি দেখে নিবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে কিভাবে শক্তি নিত্যতার সূত্র বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা যায়। যেমন সরল দোলকের ক্ষেত্র, তোমরা মাধ্যমিকে সরল দোলক পড়ে এসেছো, সরল দোলকের ক্ষেত্রে শক্তি নিত্যতার সূত্র মেনে চলে। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তিনটি ক্ষেত্র দেয়া আছে, সেই তিনটি ক্ষেত্রে শক্তি নিত্যতার সূত্র কিভাবে কাজ করে সেটি তোমরা করবে। এই পর্যায়ে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াবো, ক্ষমতা। তোমরা জানো এই ক্ষমতাটা কি? কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তি সরবরাহ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ টি সময় যদি ডাব্লু পরিমাণ কাজ সম্পাদিত হয় তাহলে ক্ষমতা হবে ডাব্লু বাই টি, অর্থাৎ কাজের হার এই সময় দিয়ে, অর্থাৎ কি কাজকে সময় দিয়ে ভাগ করলেই আমরা ক্ষমতা পাবো। আর যদি আমরা এটাকে তাৎক্ষণিক ক্ষমতা বের করতে চাই তাহলে আমরা অন্তরীকরণ করা লাগবে, অর্থাৎ ডাব্লু বাই ডিটি। আমি তোমাদেরকে ইতিপূর্বে অন্তরীকরণ নিয়ে পড়তে বলেছিলাম, অন্তরীকরণ এবং যোগজীকরণ কিভাবে করতে হয়। আমাদের পদার্থবিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রেই এই বিষয়গুলো তোমাদের কাজে লাগবে, যেটি উচ্চতর গণিতের নবম অধ্যায়ে রয়েছে, উচ্চতর গণিত প্রথম পত্রে নবম অধ্যায়ে রয়েছে। তো আমরা এখানে আরো কিছু সমীকরণ দেখি, ক্ষমতার একক, ক্ষমতার মাত্রা, এগুলো তোমরা দেখে নিবে, এবং 1 ওয়াট কাকে বলে এই জিনিসগুলো দেখে নিবে। কিলোওয়াট, মেগাওয়াট কি। সাধারণত আমরা বিদ্যুৎ কেন্দ্র বা আমাদের যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় সেখানে আমরা মেগাওয়াট শব্দটি ব্যবহার করি। পরীক্ষায় আসার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অশ্ব ক্ষমতা বলতে কি বুঝে, বা তোমাদের অশ্ব ক্ষমতা নিয়ে গাণিতিক সমস্যা আসতে পারে। অশ্ব ক্ষমতাটা খুবই ইম্পর্টেন্ট। অশ্ব ক্ষমতাকে বলে হর্স পাওয়ার। এটি হচ্ছে একটি একক, যেটা 1 হর্স পাওয়ার সমান সমান হচ্ছে 746 ওয়াট। অর্থাৎ তোমাদের যদি পরীক্ষায় হর্স পাওয়ার আসে, হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা এই শব্দটি আসে, তাহলে তোমরা এটিকে 746 দিয়ে গুণ করে নিবে। যদি থাকে 10 হর্স পাওয়ারের কোনো গাণিতিক সমস্যার উল্লেখ থাকে একটি যন্ত্র বা একটি মোটরের, তার অশ্ব ক্ষমতা হচ্ছে 10 হর্স পাওয়ার, তখন তোমরা অঙ্কটি করার সময় 746 ইন্টু 10 অর্থাৎ 7460 ওয়াট, অর্থাৎ তোমরা হর্স পাওয়ারের অঙ্কটি করবে না, অঙ্কটি যখন সমাধান করবে তখন তোমাদের
এটাই ওয়াটে কনভার্ট করে নিবে। তো পরীক্ষায় তোমাদেরকে যদি প্রশ্ন দেওয়া হয়, খুব ভালো সম্ভাবনা আছে যে হর্স পাওয়ার দিয়ে অঙ্কটি দেয়া, কিন্তু সমাধান করার সময় হর্স পাওয়ার দিয়ে অঙ্কটি সমাধান করা যাবে না, তখন তোমাদের এটিকে রূপান্তর করে নিতে হবে। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মদক্ষতা। পরীক্ষা আসতে পারে যে একটি ইঞ্জিনিয়ার বা কোনো এরকম যন্ত্রের ক্ষেত্রে আমরা কর্মদক্ষতা শব্দটি ব্যবহার করি, পরীক্ষা আসতে পারে। কর্মদক্ষতা বলতে কি বুঝো, বা যন্ত্রের কর্মদক্ষতা বলতে কি বুঝো? কোন ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থায় বা যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে, অর্থাৎ যে পরিমাণ শক্তি পেলাম আর যে পরিমাণ শক্তি দিলাম তার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। এই যে দেখো তোমার সমীকরণ দেয়া আছে কর্মদক্ষতার, ইটা দিয়ে প্রকাশ করে, এটা হচ্ছে গ্রিক চিহ্ন। এখন সেটার হচ্ছে কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তি, যেটা বললাম ইনপুট। আমি ইনপুট কত দিয়েছি, আউটপুট কত দিয়েছি, এটাকে যদি 100% দিয়ে গুণ করি তাহলে আমরা কর্মদক্ষতা পাবো। তো পরীক্ষা আসতে পারে যে ইঞ্জিনের কর্মদক্ষতা 70% বলতে কি বুঝো? খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মার্ক করে রাখো। এখানেও দেখেছো যে সব গ্রিন কালার দিয়ে মার্ক করা আছে, বইয়ে লক্ষ্য করো। পরীক্ষা আসার খুবই সম্ভাবনা আছে যে ইঞ্জিনের কর্মদক্ষতা বলতে কি বুঝো। তখন তোমরা লিখবে 70% যদি এরকম আসে বা 30% আসে, যাই আসুক, যদি এই যন্ত্রে 100 জুল শক্তি দেওয়া হয় তাহলে সেই যন্ত্র থেকে মোট প্রাপ্ত কার্যকর শক্তি হবে 70 জুল। এখন যদি আসে পরীক্ষায় ইঞ্জিনের কর্মদক্ষতা 30% বলতে কি বুঝো, তখন তোমরা বলবে 100 জুল শক্তি দেওয়া হলে যদি কার্যকর শক্তি 30 জুল হয় তাহলে বুঝবো যে ওই ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 30%। এভাবে এরকম করে আসতে পারে। শক্তির পরিবর্তে অনেক সময় শক্তির হার বা ক্ষমতা দিয়ে কর্মদক্ষতাকে সংজ্ঞায়িত করা হয়, এবং কার্যকর ক্ষমতা বাই মোট ক্ষমতা, অর্থাৎ মোট কতটুকু ক্ষমতা দেওয়া হলো এবং কতটুকু ক্ষমতা পাওয়া গেল। এখানে তোমাদের এই চ্যাপ্টারে বেশ কিছু সমীকরণ দেয়া আছে, আমি বলবো যে তোমাদেরকে এই সমীকরণগুলো ভালো করে পড়ার জন্য। এই সমীকরণ দিয়ে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। 14টি সমীকরণ তোমরা মুখস্থ করে ফেলো এবং বারবার খাতার মধ্যে লিখে চর্চা করো, তাহলে পরবর্তীতে তোমাদের যখন গাণিতিক সমস্যার সমাধান করতে যাবে তখন তোমরা এই সমীকরণগুলো ব্যবহার করো, তোমাদের জন্য সহজ হবে। সেই সাথে এই যে সারসংক্ষেপ দেওয়া আছে, এই সবগুলো সারসংক্ষেপ তোমরা পড়ে ফেলো, কারণ পরীক্ষায় যখন উত্তর করতে হবে তখন তোমাদের এই সারসংক্ষেপ গুলো একদম নিখুঁত ভাবে উত্তর করতে হবে, কারণ এখানে তোমাদের ব্যাখ্যা আসতে পারে, কোন সংজ্ঞা আসতে পারে পরীক্ষায়, তখন তোমরা সঠিকভাবে উত্তর করতে পারো না। আমি অনেকেরই খাতায় দেখেছি সঠিকভাবে উত্তর করা দূরও হয়ে যায় তোমাদের জন্য। এই জন্য তোমরা জিনিসগুলো প্রথমে বুঝবে, বুঝার পরে তারপর বই থেকে ভালো করে এটা মুখস্থ করে লিখে ফেলবে, তাহলে যেটা হবে যে তোমাদের জন্য সেটা পরীক্ষা উত্তর করা অনেক সহজ হয়ে যাবে। অনেক সময় বুঝলেও তোমরা ঠিক মতো খাতায় উপস্থাপন করতে পারো না, কারণ উপস্থাপন করতে না পারলে পরীক্ষায় নম্বর পাওয়া যাবে না। তো আজকে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিলাম হচ্ছে এই সমীকরণগুলো সবগুলো মুখস্থ করে ফেলো, এবং এই সারসংক্ষেপে যা আছে সব মুখস্থ করে ফেলো, পড়ে ফেলো এবং বুঝে পড়বে, তাহলে তোমরা এই পরীক্ষায় ভালো করতে পারবে। সেই সাথে কর্মদক্ষতা কি, হর্স পাওয়ার কি, তারপর ক্ষমতা কাকে বলে, এবং শক্তির নিত্যতার সূত্র, বিভিন্ন রকম যে বিভিন্ন ক্ষেত্রে শক্তি নিত্যতার সূত্রের যে বাস্তবায়ন রয়েছে সেইগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এই বিষয়গুলো দিয়ে পরীক্ষায় উদ্দীপক আকারে প্রশ্ন দেওয়া থাকবে, এবং সৃজনশীল প্রশ্ন যখন করা হবে এরকম বিশেষ বিভিন্ন ঘটনা দিয়ে তোমাদের প্রশ্ন করা হবে। এই জন্য তোমরা এই বিশেষ করে এই তিনটে যান্ত্রিক নিত্যতার যেই ক্ষেত্রগুলো আছে সেগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। তো এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে শেষ করেছি। তোমরা এই যে গাণিতিক সমস্যা রয়েছে বইয়ের শেষে সেগুলো তোমরা সলভ করবে। বিশেষ করে যেই কয়টি সমীকরণ রয়েছে এই সমীকরণগুলো ব্যবহার করেই তোমরা এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবে। উদাহরণে এই যে এখানে সমীকরণ রয়েছে, 14টি সমীকরণ রয়েছে, এই 14টি সমীকরণ ব্যবহার করেই এই যে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করে বইতে দেয়া আছে। বইয়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার পরে তোমরা অনুশীলনীতে যাবে, এবং অনুশীলনীতেও অসংখ্য গাণিতিক সমস্যা দেয়া আছে, সেগুলো তোমরা সলভ করে আমাকে দেখাবে। তো এই
চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আমি চ্যাপ্টারটি শেষ করলাম। তোমরা এই চ্যাপ্টারে যেসব গাণিতিক সমস্যা আছে সেগুলো যদি সলভ করো, সেই সাথে যেসব সংজ্ঞা আছে, ব্যাখ্যা আছে, এগুলো যদি পড়ো, তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং তোমরা ভালো ফলাফল করতে পারবে। বিগত বছরের প্রশ্ন দেয়া আছে, বিগত বছরের প্রশ্ন থেকেও তোমরা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন বইয়ের শেষে দেওয়া আছে, সেগুলো সলভ করলেই তোমরা পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের কল্যাণ কামনা করছি এবং তোমরা ভালো ফলাফল করবে এই আশা করছি। ভালো মতো পড়াশোনা করে পদার্থবিজ্ঞানে A+ পাবে, এই কামনাই আমি করছি। তো আজকে ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।